নিউটন। আমার টেবিলের উপর দুইটা পত্রিকা আছে কিনা দেখো তো। হ্যাঁ, আমাকে দেখাও। দুটো আছে, ওই আমার নিচে ড্রয়ারে রাখো। এখানে গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে। ওকে, তাহলে আমরা ফেসবুকের জন্য, ফেসবুকের ফ্যান পেজে দেওয়ার জন্য আমরা প্রোডাক্ট ডেসক্রিপশন লেখা শিখব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। প্রোডাক্ট ডেসক্রিপশনের সিম্পল ফরম্যাটটা, আমরা কীভাবে একটা প্রোডাক্ট ডেসক্রিপশন লিখব। সিম্পল ফরম্যাটটা হলো, প্রথমে থাকবে হেডিং, তারপর থাকবে ফটো, মানে ফটো প্রোডাক্টের ফটো, ফটো না বলে আমরা ইমেজ বলি। প্রথমে থাকবে হেডিং, তারপর থাকবে ইমেজ, তারপর থাকবে প্রোডাক্ট ডেসক্রিপশন। তারপরে থাকবে কন্ট্যাক্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একদম কমন ফরম্যাট, বেসিক ফরম্যাট হচ্ছে এটা। আমরা যতগুলো প্রোডাক্ট ডেসক্রিপশন দেখবো, সবগুলো প্রোডাক্ট ডেসক্রিপশনে এইভাবে জিনিসগুলো থাকে। একটা হচ্ছে প্রথমে থাকবে হেডিং, তারপরে থাকবে ইমেজ, তারপরে থাকবে ডেসক্রিপশন, তারপরে থাকবে কন্ট্যাক্ট। আমরা একটা প্রোডাক্ট ডেসক্রিপশন দেখি। আমরা বাংলাদেশের একটা ই-কমার্স সাইটে যাই, asketil.com। আরেকটা যাই সিটিজি শপ। asketil.com, ওরা অনলাইনে তারা প্রোডাক্ট সেল করে। তারা কীভাবে প্রোডাক্ট ডেসক্রিপশনগুলো লেখছে আমরা একটু ফলো করি, আমাদের প্যাটার্নের সাথে মিলে কিনে। আমরা দেখি যে একটা ঘড়িকে কীভাবে উপস্থাপন করা হয়েছে। এই ঘড়িটা 500 টাকা। দেখেন প্রথমে কি হেডিং, ফাইটার ওয়াচ প্লাস 50 ইয়ার্স চাবির রিং, ফাইটার ওয়াচ উইথ ফ্রি 50 ইয়ার্স কি রিং। তাহলে হেডিংয়ের পরে ইমেজ, ইমেজের পরে প্রোডাক্ট ডেসক্রিপশন, তাই না? এবং প্রোডাক্ট ডেসক্রিপশনগুলো থাকবে কীভাবে, বর্ণনা আকারে না, পয়েন্ট আকারে, 1, 2, 3, 4টা পয়েন্ট। এরপরে থাকবে কি কোম্পানির কন্ট্যাক্ট। এগুলো তো অন্য বিষয়গুলো। আচ্ছা, কন্ট্যাক্ট ওরা উপরে দিয়েছে। এই যে কন্ট্যাক্ট তো এখানে আছে, এখানে অর্ডার করুন। এই যে কন্ট্যাক্ট তো এখানে আছে, ফোনে অর্ডার করুন। তাহলে আমাদের বেসিক বিষয় হচ্ছে এগুলো, টাইটেল, তারপরে ডেসক্রিপশন, টাইটেল, ইমেজ, ডেসক্রিপশন, কন্ট্যাক্ট। আমরা সিটিজি শপে দেখি মিষ্টি, প্রথমে টাইটেল, তারপর কি কত টাকা,
ওদের খুব বেশি ডেসক্রিপশন লেখা নেই। এখানে যদি ডেসক্রিপশনে যদি এভাবে লেখা না থাকে, এখানে আরও অনেক কিছু লেখার জিনিস ছিল, যে ইহা অতি মিষ্টি, ইহা অতি সুস্বাদু, হ্যাঁ একবার খেলে আর জীবনে ভুলবেন না, ঠিক আছে। তারপরে অনেকভাবে অ্যাট্রাকটিভ করে অনেক কিছু লেখা যেত, যার ফলে পাবলিক অ্যাটেনশন গ্রো হতো। এখানে কিন্তু টোটালি ওইভাবে লেখা হয়নি, সেটা বুঝতে পারছেন। তাহলে এটার চাইতে আজকের ডিল যেটা করছে সেটা কি একটু অনেক কিছু ভালো না, বাট আজকের ডিল যেভাবে করছে তার চেয়ে অনেক ভালোভাবে করা যায়। আমরা একটা আলিবাবাতে দেখি অথবা অ্যামাজনও দেখি। অ্যামাজনও দেখেন একটা জুতা, সেই জুতাটাকে কীভাবে উপস্থাপন করছে দেখেন। প্রথমে টাইটেল, ফটো, ডেসক্রিপশন। এটা হচ্ছে লেদারের ইম্পোর্টেড স্টাইলিক সিনথেটিক সোল। উপস্থাপনের প্যাটার্নটা বুঝতে পারছেন, মানে সবগুলো পয়েন্ট এবং সেগুলো পয়েন্ট আকারে। তাহলে আমরা দেশি বিদেশি যতগুলো আমরা মানে ই কমার্স সাইট দেখি, ফেসবুকের ফ্যান পেজ দেখি, সবারই কোনো একটা প্রোডাক্টকে যখন আমরা ফেসবুকে উপস্থাপন করব অথবা কোনো একটা ওয়েবসাইটে ওয়েব প্যাটার্ন উপস্থাপন করব, তখন সেটা কীভাবে উপস্থাপন করতে হবে আমরা সেটাই আজকে শিখব। তাহলে সেটার জন্য যে বেসিক ফরম্যাটটা হচ্ছে এটা। প্রথমে হেডিং থাকবে, ইমেজ থাকবে, প্রোডাক্ট ডেসক্রিপশন থাকবে, কন্ট্যাক্ট থাকবে। এটুকু ক্লিয়ার? এখন আমি ফরম্যাটগুলো নিয়ে আলোচনা করি। প্রথমে হবে হেডিং। এখন হেডিংটা কীভাবে লেখা যায়? হেডিংটা থাকবে খুব সংক্ষেপে, অনেক বেশি কিছু বলা। আমার হেডিংটা লেখার জন্য আমি সুযোগ পাবো বড়জোর 5 শব্দ অথবা 6 শব্দ, এর বেশি শব্দ আর মানে পাওয়া যাবে না, কারণ হেডিংটা এর বেশি জায়গা আর থাকবে না। তো যখন আপনার প্রোডাক্ট ডেসক্রিপশনটা পড়বে মানুষ, পড়ার পরে প্রথমে পড়বে আপনার হেডিংটা। আপনার হেডিংটা যদি অ্যাট্রাকটিভ হয়, তখন এসে আপনার বাকি প্রোডাক্ট ডেসক্রিপশনটা পড়ার উপরে আগ্রহ বোধ করবে। আর হেডিং দেখেই যদি সে খুব বেশি আগ্রহ বোধ না করে, তাহলে বাকি ডেসক্রিপশনটা পড়বে না। ভিতরে আপনি যতই সুন্দর কিছু রাখেন সেটা আর কি শেয়ার করবেন। তো আমাদের হেডিংটা হতে হবে আকর্ষণীয়। এখন আমরা আকর্ষণীয় হেডিং কীভাবে লিখব? আকর্ষণীয় হেডিং লেখার জন্য যে জিনিসগুলোকে এখানে অ্যাড করতে হবে, একটা হচ্ছে ইনফরমেশন। কোথায় লিখব? হেডিংয়ের যে জিনিসগুলো দিতে হবে, প্রথমত হচ্ছে ইনফরমেশন, তারপর হচ্ছে এক্সেপশনালিটি, এটা আপনার টোটাল আপনার প্রোডাক্টের ইনফরমেশন, আপনার প্রোডাক্টটা কেন স্পেশাল, অথবা আপনার প্রোডাক্টটা কেন এক্সেপশন, এখানে স্পেশালিটি লিখুন। তারপর হচ্ছে ইমোশন। আপনার হেডিংয়ের মধ্যে এই গুণগুলো থাকলে সেটা হবে খুব একটা ভালো হেডিং। যেমন প্রথমত ইনফরমেশন, আপনার টোটাল বডিতে ডেসক্রিপশনের টোটাল যতগুলো ইনফরমেশন থাকবে সবগুলো মানে হেডিংটা আপনার হেডিংয়ে আসবে। আপনি কী বলতে যাচ্ছেন সেটা হেডিংয়ে আসবে, ইনফরমেশন। ইনফরমেশনটা কি? আমি যে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করতেছি, আমি একটা সার বিক্রি করবো, ঠিক আছে, একটা সুতির সার বিক্রি করবো। তাহলে সেই সুতির সারটা ইনফরমেশন। এখন ইনফরমেশন কি? বিক্রেতা থেকে আমি জানবো যে এই জিনিসটা কী আছে, ইনফরমেশন আছে। প্রথমত একটা সুতির শার্ট, ঠিক আছে, এটা আরামদায়ক, এটা সুন্দর ডিজাইনের, ঠিক আছে, এটা আরামদায়ক, সুন্দর ডিজাইনের, মানে লেটেস্ট মডেলের, আরামদায়ক, এবং কি মানে এটা হচ্ছে কোনো একটা ফেব্রিক্স দিয়ে তৈরি, যেটা আনকমন একটা ফেব্রিক্স, ঠিক আছে। তাহলে আমি এটা বলতে পারি, আমি কি হেডিংয়ের মধ্যে লিখতে পারি একখানা সুতির শার্ট, ঠিক আছে,
এটা হচ্ছে খুব সাধারণ একটা বিষয়। এভাবে না বলে যেটা আমি বলি আরামদায়ক সুন্দর ডিজাইনের সুতির শার্ট, তাহলে আমি যে তথ্যগুলো বলতে যাচ্ছি, মানে আমার প্রোডাক্টের যে গুণগুলো, ইনফরমেশন মানে কি, কিসের ইনফরমেশন? প্রোডাক্টের গুণ। আমার প্রোডাক্টের যতগুলো গুণ আছে সেই গুণগুলা শব্দ আকারে ওখানে চলে আসবে। আমি গুণগুলো তো অনেকভাবে আমি ডেসক্রাইব করব। এখন আপনি যদি লেখেন একটা সুতির শার্ট, মানে ভালো মানের সুতির শার্ট, তো ভালো মানের সুতির শার্ট বাজারে অভাব নেই, ঠিক আছে? এটা মানুষের খুব একটা দৃষ্টি আকৃষ্ট হবে না। তাহলে আপনি যদি গুণগুলো বলেন, টোটাল কী কী গুণ আছে সেগুলো হেডিংয়ে যদি বলেন, তাহলে মানুষ মেন্টালি, তাহলে মানুষ কি আপনার এটা মনোযোগ দিয়ে পড়বে, এবং যে গুণটা সে অন্য কোথাও দেখে নেই। কী কী গুণ? লেটেস্ট মডেলের আরামদায়ক সুতির শার্ট। তাহলে ভালো সুতির শার্ট এটা একটা হেডিং হতে পারে, বা সেটা খুব একটা অ্যাট্রাক্টিভ না। যদি আমি লিখি লেটেস্ট মডেলের আরামদায়ক সুতির শার্ট, ঠিক আছে, তাহলে জিনিসটা আরেকটু ভালো হচ্ছে না? তাহলে আমি ইনফরমেশনগুলো কী দিচ্ছি? কোয়ালিটি, আমার কোয়ালিটিগুলো আমি এখানে এক্সপ্রেস করতেছি হেডিংয়ের মধ্যে। এটা দেখেই মানুষ আমার এটা বাকিটা পড়ার আগ্রহ পোষণ করবে। তাহলে লেটেস্ট কোয়ালিটি ভালো মানের সুতির শার্ট, আমি এখানে লিখি হেডিংটা নতুন ডিজাইনের সুতির শার্ট, নতুন ডিজাইনের আরামদায়ক সেটা। তাহলে এখানে কয়টা গুণ আছে? নতুন ডিজাইন, আরামদায়ক এবং কি সুতির শার্ট। এখানে তিনটা গুণ আছে, তিনটা তথ্য আছে। তার মানে আমি নিচে যে যতগুলো পয়েন্ট থাকবে এক্সেপশন, সবগুলো পয়েন্ট আমি লিখলাম। এখানে আমার এক্সেপশন পয়েন্ট আছে দুইটা, একটা হচ্ছে নতুন ডিজাইন আর একটা হচ্ছে আরামদায়ক, ঠিক আছে? এখন এই যে তথ্যটা, এই তথ্যটা খুবই সাধারণ, এই তথ্যটা তারপরেও সাধারণ হয়ে রয়ে গেছে, কারণ এই তথ্যটা বাজারে পাওয়া যাচ্ছে। আরামদায়ক শার্ট, সুতির শার্ট এবং নতুন ডিজাইনের শার্ট পাওয়া যাচ্ছে, ঠিক আছে? তাহলে নতুন ডিজাইনের না লেখে আমি যদি এই শব্দের পরিবর্তে যদি আরেকটা শব্দ লিখি, দেখি ইউনিক ডিজাইন। নতুন ডিজাইন তো অনেকগুলো শার্ট আছে, নতুন ডিজাইন, ঠিক আছে? ইউনিক ডিজাইন, তাহলে জিনিসটা আর একটু সুন্দর হয়। মানে ইউনিক ডিজাইন এমন ডিজাইন যে ডিজাইনটা অন্য কোথাও পাওয়া যাবে না, ইউনিক। তাহলে জিনিসটা একটু আকর্ষণীয় হয়েছে না? তাহলে ইউনিক ডিজাইনের কীরকম মানুষ সেটা করার ব্যাপারে একটু আগ্রহ পোষণ করবে। মানে আমাদের এটা হচ্ছে ইউনিক ডিজাইন, যে ডিজাইনটা অন্য কোথাও পাওয়া যাবে না, আরামদায়ক সুতির শার্ট। আচ্ছা, তাহলে আমরা গুণগুলো দিলাম। এখন আমরা সেখানে কী করবো? কিছু স্পেশালিটি দেবো। স্পেশালিটি, এখন বাজারে অনেকগুলো শার্ট আছে, তারপরে আমাদেরটা কেন স্পেশাল, ঠিক আছে? এখন স্পেশাল অনেকগুলো শব্দ আমরা যোগ করতে পারি। এটা হচ্ছে জার্মান টেকনোলজি, এটা হচ্ছে অমুক ফেব্রিক্স, ঠিক আছে? আমরা এরকম শব্দগুলো দেখি না, মানে জার্মান টেকনোলজিতে তৈরি। আসলে জার্মানি থেকে তৈরি করতে সেটা বলে না, মানে জার্মান টেকনোলজিতে তৈরি। তো জার্মানি যদি একটা মেশিন তৈরি করে সেটা জার্মান টেকনোলজি হবে, আমাদের সবগুলো টেকনোলজি দেশের বাইরে, ঠিক আছে? ওটা আসলে কি, জাস্ট মানে জিনিসটাকে এক্সেপশনালিটি বুঝেতে বলা, ঠিক আছে? তারপরে ওই প্রাণে বলে কি, আসল আমের স্বাদে, প্রাণ জুস। ওরা কিন্তু আসল আম বলে না, আসল আমের স্বাদে। তার মানে ওরা তো আসল আম না। ওরা যদি বলে যে এটা আসল আম, তাহলে কিন্তু ওরা টেস্ট খাবে, কারণ প্রাণ জুসটা তৈরি করা হয় এটা আসল আম দিয়ে না, কি দিয়ে? হ্যাঁ, ওটা তো পুরোটাই পাউডার, পুরোটাতে কেমিক্যাল। ওটা তো আমের কোনো কিছু থাকে না, ওটা তো পুরোটাই কেমিক্যাল, তাই না? ফ্লেভার, জাস্ট আমের ফ্লেভারটা দেয়। তো ওরা যদি বলে যে এটা আসল আম, তাহলে কি যে কোনো মানুষ এটার বিরুদ্ধে কেস করতে পারবে। তোমরা আসল আম না দিয়ে আসল আম বলতেছো, তো ওরা তো আসল আম বলতেছে না, ওরা বলতেছে আসল আমের স্বাদে, ঠিক আছে? মানে আসল আমের মতো খেতে স্বাদ, ঠিক আছে? আমরাই বোকা, আমরাই বুঝি না। তাহলে জার্মান টেকনোলজি, হ্যাঁ, তারপরে কি এগুলো হচ্ছে কি, মানে স্পেশালিটি বোঝানো। তারপরে কি
এভাবে অনেকভাবে স্পেশালিটি বোঝায়। আরও অনেকগুলো শব্দ আপনারা দেখবেন। আর 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 কি শব্দ হতে পারে? না, সেটা তো বললাম, চায়না টেকনোলজি, জার্মান টেকনোলজি বুঝলাম, জার্মান টেকনোলজি তৈরি, অথবা কি যেমন লটো, কী বলে, নাম্বার 1 ইটালিয়ান ব্র্যান্ড, ইটালি থেকে আনছে সেটা কিন্তু বলে না। লটো কিন্তু ইটালি থেকে নিয়ে আসে না জুতা, ইটালি থেকে যদি নিয়ে আসতো তাহলে বুঝতাম যে হ্যাঁ এটার একটা কোয়ালিটি আছে। এখন লটো কোম্পানির, ইটালিয়ান কোম্পানির সাথে কম্প্রোমাইজ করে তারা বলছে ঠিক আছে আমরা তোমাদের ব্র্যান্ড একটা করবো, তোমাদেরকে প্রতি মাসে কিছু টাকা দেবো। তার মানে এটা না, যে এটা না, ইটালির যে লটো, সেই লটো এই লটো এক না। সেই লটোর সাথে এই লটোর কোনো কি নেই, কোনো কিছু নেই। জাস্ট কোনোভাবে ওদেরকে ম্যানেজ করে কি নামটা ইউজ করার অনুমতি নিচ্ছে, এটুকু। ঠিক আছে? তো জুতাগুলো তৈরি হচ্ছে এখানে, যে তারা কি এটা স্পেশালিটি বোঝানোর জন্য তারা কি এটা নিচ্ছে। তারপর আমরা অনেক কিছু করি, যেমন দীর্ঘস্থায়ী, হ্যাঁ, এই তারপর কি সুন্দর ডিজাইন, ইউনিক ডিজাইন, হ্যাঁ, এরকম অনেকগুলো শব্দ আমরা দেখি, সেটার স্পেশালিটি বোঝানোর জন্য। আচ্ছা, তাহলে আমরা স্পেশালিটি বোঝানোর জন্য একটা শব্দ লাগাই দিই, জার্মান টেকনোলজির তৈরি। জার্মান টেকনোলজিতে তৈরি, ইউনিক ডিজাইনের, আরামদায়ক সুদূর শার্ট। এটা আর একটু অ্যাট্রাক্টিভ হয়েছে না? আমি বুঝতে পারছি, আর একটু অ্যাট্রাক্টিভ হয়েছে, মানে এটার যে এটা একটু স্পেশাল সেটা মনে হচ্ছে। এরপরে দেখেন, এখন আমরা ইমোশন অ্যাড করব। ইমোশন কি আমরা শেষে অ্যাড করে দিই, স্টক লিমিটেড ফুরিয়ে যাওয়ার আগে সংগ্রহ করুন। ঠিক আছে? তাহলে এটা কি, এটা হচ্ছে একটা মানে মানসিকভাবে একটা চাপ দেওয়া, একটা মেন্টাল প্রেশার। ঠিক আছে? যে ক্রেতা তাকে একটা মেন্টাল প্রেশার দেওয়া যে তুমি এখানে বসে আছে, করো, যা করার তাড়াতাড়ি করো। ঠিক আছে? আসলে তাদের স্টকের অভাব নেই, তো তৈরি করতেছে, কিন্তু স্টক লিমিটেড এটা বলার মানে কি, স্টক সীমিত। আমি লিখে দিই, স্টক সীমিত, ফুরিয়ে গেলে পাবেন না, আগে আসলে পরে পাবেন। ঠিক আছে? তারপর আপনি কি সেই ভাগ্যবান, হ্যাঁ, এভাবে অনেক কিছু কি ইমোশনে করা যায়। হ্যাঁ, আরেক কিছু বলা যায়, সেটা হচ্ছে কি আপনার পকেটে টাকা থাকতে পারে, কিন্তু এই প্রোডাক্ট আপনার করা যাবে না, আপনার যদি কপালে না থাকে। আপনার কাছে যত টাকাই থাক, কিন্তু আপনার কপালে যদি লেখা না থাকে, এই প্রোডাক্ট আপনি পাবেন না। তখন যে শুনবে তার একটু মেন্টাল ফিট করবে না, আমার এত টাকা আছে কিন্তু এই প্রোডাক্ট আমার কপালে নাই, তার মানে কি ব্যাপারটা কিনে ফেলবে না? তাহলে কি এটা ইমোশনে হিট করা। ঠিক আছে? তাহলে দেখেন, একটা সুতির শার্টের, আমি একটা সুতির শার্ট বিক্রি করব, খুব নিরীহ একটা সুতির শার্ট। হ্যাঁ, সেই নিরীহ একটা সুতির শার্টকে আমরা কি আমাদের মানে উপস্থাপনার ভাবে আমরা অনেকভাবে উপস্থাপন করতে পারতেছি। আচ্ছা, এখন আমরা ইমোশন আরো ইমোশন অ্যাড করা যায়। ঠিক আছে? বলুন আর কিভাবে ইমোশন অ্যাড করা যায়? সালমান খান যে শার্টটা পরছিল, সালমান খান ডিজাইনের শার্ট, মানে সালমান খান একটা ছবিতে অমুক ছবিতে এইরকম একটা শার্ট পরে অভিনয় করছিল। আমাদের দেশে পাখির ড্রেস আসছে না, অনেক নাম করছে না? তো পাখির ড্রেস, এটা পুরোটা জিনিসটা কি, এটা কি কোনো কার্যকরী কোনো জিনিস নাকি একটা ইমোশনাল বিষয়? পুরোপুরিটা একটা ইমোশন, মানে পাখির ড্রেস নামটা হচ্ছে একটা ইমোশন। মানে পাখি একটা সিরিয়ালের নায়িকা, ওই পাখির নামে ড্রেস। এখন যদি এমন হতো ওই যে পাখির ড্রেস এক্সেপশন, কেন এক্সেপশন? কারণ পাখির ড্রেসের যে ডিজাইন, যে কালার, যে সুতা, যেই মানে এলিমেন্টসগুলো আছে, সেগুলো অন্য কোনো ড্রেসে নেই। বিষয়টা তা না। পাখির ড্রেস এত পপুলার হচ্ছে, এত চলছে, এটা কি তার ডিজাইনের জন্য, তার কোয়ালিটির জন্য? কী জন্য? শুধুমাত্র পাখির ড্রেসের মধ্যে যেটা ইমপ্লিমেন্ট করছে বিক্রেতারা সফলভাবে, সেটা কি ইমোশনটা। বুঝতে পারছে? ইমোশন। তারপর দেখেন, আমাদের যে কিংফিশার নামে একটা মোবাইল ছিল, এখনও আছে মনে হয়, ওটার অ্যাডভার্টাইজিংয়ে ছিল যে একবার চার্জ দিয়ে চাঁদ থেকে দূরে আসা যায়। এই যে ল্যাঙ্গুয়েজটা, এটা কি কার্যকরী কথা নাকি ইমোশনাল কথা? কিন্তু কেউ যদি তাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে, কেউ যদি তাদের বিরুদ্ধে কেস করে যে চাঁদ থেকে তো দূরে আসা যাবে না, এত ব্যাটারি তো তোমার এখানে নেই, হ্যাঁ,
তখন তারা বলবে ঠিক আছে তুমি যাও, চাঁদা যাও, ঘুরে আসো। যদি না থাকে তোমাকে আরেকটা চেঞ্জ করে দেবো। ধরার কোনো স্কোপ আছে? তাহলে এটা একটা ইমোশন, ঠিক আছে? তাহলে ল্যাঙ্গুয়েজটা অনেক অ্যাট্রাক্টিভ। একবার চান্স দিয়ে চাঁদে ঘুরে আসে যায়। তাদের আরেকটা হেডিং ছিল বিগ ব্যাটারি, বিগ সাউন্ড, বিগ স্ক্রিন, ঠিক আছে? মানে তিনটা শব্দ নিয়ে জাস্ট তিনটে জিনিসকে বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা হেডিংটা এমনভাবে তৈরি করবো যেন সেই হেডিংটা মানুষ পড়তে উৎসাহী হয়। মনে করেন আমি একটা নিউজ লাগবো যে আমি সিনেমার একটা নিউজ লাগবো যে মার খেলেন, গণদোলায় খেলেন সাকিব খান। এখন গণদোলায় খেলেন সাকিব খান, এটা যদি পেপারের এক কোনায় দেখি, সেটা যত ছোটই হোক না কেন, মানুষ এটার প্রতি আকৃষ্ট হবেই। কেন হবে? কারণ যারা সাকিব খানের ভক্ত তারাও আকৃষ্ট হবে, যারা সাকিব খানের ভক্ত না তারাও আকৃষ্ট হবে। কেউ দুঃখে, কেউ খুশিতে পড়বে না, কেউ দুঃখে পড়বে, কেউ খুশিতে পড়বে, ঠিক আছে? পড়বে, দেখবে কি যে সাকিব খান রাস্তা দিয়ে হাঁটতেছিল, হঠাৎ তার উপর কি জনরোষের আক্রমণের শিকার হলো, সাকিব খান মার খেলো, হাসপাতালে নেওয়া হলো। তখন তার মধ্যে কি এক্সাইটমেন্ট কাজ করতেছে না? পরে দেখলো কি যে সাকিব খান এই কী নামে আপনার গণদোলায় নামে একটা সিনেমার শুটিং চলাকালে এগুলো হচ্ছিল। মানে একদম শেষে এসে বলবে কি, তার মানে প্রথম হেডিংটা মানুষকে অ্যাট্রাক্ট করছে, সবাই এটাকে পড়তে বাধ্য করছে। এরপর কি ডেসক্রিপশনগুলো কি মানুষের চোখ আটকে যাচ্ছিল, মানুষ ওখান থেকে আর পুরোটা শেষ না করে আর বেরিয়ে আসতে পারতেছে না। একদম শেষে যখন দেখলো তখন মানুষ হাফ ছেড়ে বাঁচলো, ঠিক আছে? যে না আসলে এটা তো কিছু না, এটা তো কি এটা শুটিংয়ের বিষয়, ঠিক আছে? তাহলে অতি সাধারণ বিষয়কে আমরা অসাধারণ করে তুলতে পারি। আচ্ছা, এই ধরনের নিউজ আপনারা দেখছেন এবং পড়ছেন। আমি যেরকম বলতেছি এরকম নিউজ পড়ছেন না? যে পড়ার সময় এটা বোঝা যায় না, হেডিংটা থেকে বোঝা যায় না যে এটা আসলে এই জিনিস। পড়তে পড়তে একদম শেষে এসে বোঝা যায় কি আসল বিষয়টা বোঝা যায়। আচ্ছা, তাহলে আমরা অনেকগুলো কি মানে যে কোনো একটা হেডিংয়ের মধ্যে আমরা যা যা অ্যাড করবো সেটা কি গুণ, প্রোডাক্টের যতগুলো গুণ আছে সেই গুণগুলো আমরা অ্যাড করবো। সেই প্রোডাক্টটা কেন স্পেশাল সেটা আমরা হেডিংয়ের মধ্যে বলবো, এবং সেই প্রোডাক্টের মধ্যে আমরা কী করবো সেটা ইমোশন ঢুকে যাবো, ঠিক আছে? এবং বাঙালি যেটাকে অনেক বেশি ইমোশনে, মানে এটা শুধু ইয়াকে না, আপনি একটা ডায়মন্ড সেল করবেন, ঠিক আছে? এখন ডায়মন্ডের এই জিনিসটা এটা কি কোনো কার্যকরী কোনো জিনিস নাকি একটা ইমোশনাল জিনিস? মানে একটা অর্নামেন্টস, একটা ডায়মন্ডের আংটি অথবা একটা ডায়মন্ডের লকেট, এটা কি কোনো কার্যকরী জিনিস নাকি কি কোনো একটা ইমোশনাল জিনিস? ইমোশনাল জিনিস। যদি এমন হয় যে ডায়মন্ড খাওয়া যায়, ওটা তো খাওয়া যায় না, ঠিক আছে? ওটাকে দিয়ে আমরা তো মোবাইল দিয়ে কল করতে পারি, ডায়মন্ড দিয়ে কলও করা যায় না, তাই না? কোনো কার্যকরী ভ্যালু নেই এটার, কোনো কার্যকরী ভ্যালু আছে? তাহলে ডায়মন্ডের বিষয়টা কি পুরোটা হচ্ছে ইমোশনাল ভ্যালু, পুরোটা ইমোশনাল। তাহলে এই ইমোশনাল বিষয়গুলোকে যখন আপনি প্রচার করবেন তখন কীভাবে করবেন? তখন ল্যাঙ্গুয়েজগুলো হবে ইমোশনাল ল্যাঙ্গুয়েজ। এবং যে রিজনগুলো ডায়মন্ড কেন কিনবে মানুষ, রিজনগুলো আপনি কী দেখাবেন? কোনো কার্যকরী রিজন দেখাবেন? পুরো রিজনটা হচ্ছে ইমোশনাল, মানে পুরো অ্যাডভার্টাইজমেন্টটা তৈরি হবে ইমোশন দিয়ে, ঠিক আছে? আপনি একটা ফ্রিজের বিজ্ঞাপন করবেন, সেই ফ্রিজের ক্ষেত্রে কিন্তু ইমোশন কাজ করবে না। সম্রাট আকবর এই ফ্রিজ ইউজ করছে, আপনি এই ফ্রিজ ইউজ করেন, এটাকে বলা যাবে? বলা যাবে? মানে এখানে কোনো ইমোশনাল ভ্যালু নাই। একটা ফ্রিজের মধ্যে কী আছে? কার্যকরী ভ্যালু। তার মানে আমরা কিছু জিনিস কিনি ইমোশনাল হয়ে, কিছু জিনিস কিনি ওটার কার্যকরী মানে গুণাবলী দেখে। তো সেটা প্রোডাক্টের উপরেই ডিপেন্ড করবে, ঠিক আছে? আবার কিছু জিনিস কিনে মানুষ স্ট্যাটাস দেখে, স্ট্যাটাস
মনে করেন মানুষ কি সিগারেট কিনবে, হ্যাঁ, বিড়ি কিনবে, তখন সে চিন্তা করবে যে কোন বিড়ি থেকে কোন বিড়ির দাম কম, যেটা 10 পয়সা দাম কম সে সেটা কিনবে। আবার সিগারেট কিনবে, সিগারেট কেনার সময় কি যদি বলা যায় আমার সিগারেট অমুক সিগারেট থেকে 10 পয়সা কি সস্তা অথবা 1 টাকা সস্তা, তাহলে মানুষ সে বিড়ি খাবেই না, সস্তাটা খাবে না, কারণ এটার সাথে একটা স্ট্যাটাসও জড়িত, ঠিক আছে, যেটা বেশি দামে সে সেটাই খাবে। তো বিড়ি বেচার সময় বলতে হবে কি আমার বিড়িটার দাম কম কিন্তু ভালো, ঠিক আছে, কিন্তু সিগারেট বেচার সময় বলতে হবে কি আমার বিড়িটার দাম বেশি, এটা একটা স্ট্যাটাস, আমি দামি সিগারেট খাই, যে খাবে সে কি বলো যে আমি দামি খাই, এটা একটা স্ট্যাটাস, ঠিক আছে। আবার যদি অল্প দামে হয় মানুষ ওটা কি মানে ওটা খায় সেটা বলতে কি মানুষ লজ্জা পাবে। যাক বিড়ির এক্সাম্পলটা আপনার ঠিক হয়নি, যাক বিড়ির জায়গা আপনারা অন্য একটা কিছু বসে নেন। হ্যাঁ, আচ্ছা, এখন তো আমরা এগুলো বললাম, এখন আমরা যখন যে এটা লিখবো এটা হচ্ছে একটা নিরীহ কিসের জন্য, সুতি শার্টের জন্য, একটা নিরীহ সুতি শার্টকে আমরা কি করলাম উপস্থাপন করলাম। এখন যদি শার্টের এমন কোনো বিষয় থাকে, এমন কোনো কোয়ালিটি যদি থাকে যেটা সত্যি সত্যি যেটা অনেক ভালো, মানে যেটা ইউনিক, মনে করেন এই শার্টটা গায়ে দিলে মশা কামড়াবে না, এটা হতে পারে না। মনে করেন কোনো একটা কোম্পানি এমন একটা শার্ট তৈরি করলো যে শার্টটা গায়ে দিলে আর মশা কামড়াবে না, এটা একটা ইউনিক কোয়ালিটি না, ঠিক আছে। তাহলে এই ইউনিক কোয়ালিটি যদি কোনো একটা প্রোডাক্ট থাকে তাহলে শুধু সেটা হাইলাইটস করলেই হবে, আর কিছুই লাগবে না, কারণ সেটাই কি সেটাই ইমোশন, সেটাই অ্যাকসেপশন, ওটা ছাড়া আর কোনো কিছুই লাগবে না। হ্যাঁ, যা ও আশ্চর্য সুতির শার্ট, আশ্চর্য শার্ট মশা কামড়াবে না, আশ্চর্য শার্ট যে শার্ট গায়ে দিলে আপনার মশা কামড়াবে না, তাহলে মানুষ যে দেখবে সেটা ইয়ে করবেই, ঠিক আছে। মানে আপনার প্রোডাক্টের মধ্যে যদি কোনো এক্সেপশনালিটি থাকে তাহলে কী হবে, আপনি শুধুমাত্র সেটাই দেখবেন, ক্লিয়ার। আবার আপনার প্রোডাক্টের মধ্যে যদি কোনো এক্সেপশনালিটি না থাকে, কিছুই না থাকে, আবার অন্য কোম্পানি যা ব্যস্ত আছে আপনার কোম্পানিতে প্রোডাক্টটা সেম, তখন কী করতে হবে, কৃত্রিমভাবে এখানে কি ইমোশন নিয়ে আসতে হবে, মানে কোনো কিছু নেই বলার মতো, কোনো কিছু নেই আপনার প্রোডাক্টে, তখন কী করতে হবে, বাইরে থেকে আর্টিফিশিয়াল ইমোশন নিয়ে আসতে হবে। আর্টিফিশিয়াল ইমোশন কীভাবে নিয়ে আসবেন, মানে আর্টিফিশিয়াল কনসেন্ট্রেশন নিয়ে আসবেন। আর্টিফিশিয়াল কনসেন্ট্রেশনটা কেমন, আমার প্রোডাক্টটা কিনবেন, কিনলে একটা স্ক্র্যাচ কার্ড পাবেন, স্ক্র্যাচ কার্ডটা ঘষবেন, ঘষে একটা কোড দেখবেন, সেই কোডটা SMS করবেন, SMS-টা করলে কি বাড়ি গাড়ি সব কিছু। বিষয়টা এমন যে আপনি একটা কোক খাইলে, কোক খাওয়ার সবার সাথে সাধারণত বাড়ি পেয়ে গেলেন, ঠিক আছে, কোক খাইলেন, কোক খাওয়ার সাধারণত গাড়ি, এগুলি কি গাড়ি তো সবাইকে দেবে না, গাড়ি যদি দেয় তাহলে একজনকে দিবে, কিন্তু তারা প্রচারটা করতেছে কি মানে একটা কোক খাওয়ার সাথে সাথে আপনি গাড়ি পাবেন, ঠিক আছে। তাহলে এটাও কি, এটা হচ্ছে আর্টিফিশিয়াল কনসেন্ট্রেশন, মানে আর্টিফিশিয়ালি এটার গুরুত্ব বাড়ানো, আমি কি বুঝতে পারছি। তাহলে আমরা যখন কোনো একটা প্রোডাক্টের এই ডেসক্রিপশন লাগবো, হেডিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। হেডিংয়ের ক্ষেত্রে আমরা দেখবো ওই প্রোডাক্টের কোনো এক্সেপশনাল কোনো ভ্যালু আছে কিনা, যে ভ্যালুটা এক্সেপশনাল ভ্যালু মানে হচ্ছে এক্সিস্টিং যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের মধ্যে অন্য কোনো প্রোডাক্টের মধ্যে সেই কোয়ালিটিটা নেই, ঠিক আছে। তাহলে সেটা হচ্ছে একটা ইউনিক কোয়ালিটি, সেটা থাকলে সেটা লিখলেই হবে। আর যদি সেটা না থাকে তাহলে আপনি এভাবে লিখবেন। আর যদি কোনো কিছু লেখা না থাকে, একদম একটা পচা প্রোডাক্ট হয়, তাহলে কী হবে, আর্টিফিশিয়ালি আমরা কী লিখবো, আমরা ভ্যালু বাড়াবো, মানুষের কনসেন্ট্রেট গ্রো করবো। মানুষ যখন ডিসিশন মেক করার সময় আমি কি আবুল জুস খাবো নাকি কাবুল জুস খাবো, আবুল জুস খেলে লাভ কি, আবুল জুস খেলে গাড়ি পাওয়ার সম্ভাবনা আছে, কাবুল জুস খেলে কিছুই পাওয়ার সম্ভাবনা নেই, মানুষ কী খাবে, আবুল জুস খাবে না। আমি কি বুঝতে পারছি, এটা হচ্ছে আর্টিফিশিয়াল কনসেন্ট্রেশন। তাহলে আমরা হেডিং যখন লিখবো, আমরা প্রোডাক্টের গুণ ইনফরমেশন দেবো, প্রোডাক্টের কী কী গুণ সেটা লিখবো, এটা কেন স্পেশাল সেটা বলবো, এবং আমরা সেখানে পর্যাপ্ত পরিমাণ কি ইমোশন আমরা কি দেবো, মানে এক চিমটি গুণ ইনফরমেশন, এক চিমটি গুণ, তারপর কি এক চিমটি স্পেশালিটি, সবগুলো একটু একটু করে দেবো, তারপর কি গোটা। তাহলে হেডিং লেখার জন্য আমাদেরকে লিখতে হবে খুবই কম, কিন্তু আমাদেরকে করতে হবে খুব বেশি, লিখতে হবে খুব কম, কিন্তু চিন্তা করতে হবে অনেক বেশি। কারণ এই হেডিং লেখার উপরে ডিপেন্ড করবে কোম্পানির প্রোডাক্টটা বিক্রি হওয়া না হওয়া। এখানে কাস্টমার আপনার প্রোডাক্টটা হাতে নিয়ে দেখতে পারতেছে না, তারা শুধু আপনার বর্ণনা শুনেই, বর্ণনা পড়েই তারা কি ডিসিশন মেক করবে, ঠিক আছে। ইমেজ,
আমরা হেডিং লিখবো, হেডিংয়ের পরে লিখবো আমরা ইমেজ। এখন ইমেজটা হতে হবে অনেক বেশি আকর্ষণীয়। আকর্ষণীয় ইমেজ বলতে আমরা কী বুঝি? আমি একটা ল্যাপটপের ছবি দেবো, তাহলে ল্যাপটপের ছবি দিলে আমাকে ল্যাপটপের ছবি যদি জাস্ট দূর থেকে একটা ছবি দিই, সেটা মানুষ খুব একটা কি ইয়া হবে না। ল্যাপটপের ছবিটা যখন দেবো সেটা বন্ধ অবস্থায় দিতে পারে, চালু অবস্থায় দিতে পারে। বন্ধ অবস্থায় দিলে সেটা খুব বেশি আকর্ষণীয় হবে না। কী অবস্থায় দিতে হবে বলেন? বন্ধ অবস্থায় নাকি চালু অবস্থায়? নেট কানেকশন চলে গেছে, চালু অবস্থায়, তাই না? আবার চালু অবস্থায় দিলে নেট কানেকশন চলে গেছে, কানেকশন কি করতে বলো? নেট কানেকশন না, মানে টিমভিউয়ারের কানেকশন অফ হয়ে গেছে, এটা ইয়া করেন। কী বলতেছিলাম? ল্যাপটপের একটা ছবি দিবেন, সেটা বন্ধ অবস্থায় দিতে পারেন, চালু অবস্থায় দিতে পারেন। আবার চালু অবস্থায় দিলে সেটা কি এটা ভ্যালুটা বেশি হবে না? মানুষ বুঝবে যে ইহা একখানা মোবাইল, ইহা একখানা ল্যাপটপ, এবং সেই ল্যাপটপটা কথা বলে। আমি কি বুঝতে পারছি? এখন আবার সেই ল্যাপটপে যদি আপনি কোনো একটা ভিডিও চালান, সেই ভিডিওর কোয়ালিটি অনেক ক্লিয়ার। একটা ভিডিও চালায় দেখেন, সেই ভিডিওর কোয়ালিটিটা অনেক ক্লিয়ার, তাহলে মানুষের আরও বুঝতে সুবিধা হবে কি ইহা একখানা ল্যাপটপ, এই ল্যাপটপের কি এই ল্যাপটপটা কথা বলে, এবং সেই ল্যাপটপে ভিডিও দেখলে সেই ভিডিওটা অনেক ক্লিয়ারলি ভিডিও দেখা যায়। অনেকগুলো মেসেজ এখানে চলে আসছে না? ঠিক আছে। এরপর আমি ল্যাপটপটা যখন ছবি নেব, সেই ল্যাপটপের আমি একটা ছবি না দিয়ে আমি কয়েকটা ছবি দেবো। কয়েকটা ছবি কোনটা? একটা ল্যাপটপ মানুষ কেনার সময় যা যা দেখবে, মানুষ দেখবে কিবোর্ডগুলো, আমি কিবোর্ডের একটা সেপারেট একটা ছবি দেবো, একটা ছবি দেবো স্ক্রিনের, একটা ছবি দেবো ল্যাপটপের ব্যাক পার্টের, একটা ছবি দেবো সাইডের কি বাটনগুলোর। মানুষের কনসেন্ট্রেশন যেখানে যেখানে থাকে, আমরা একটা জিনিস কেনার সময় যেখানে যেখানে আমরা কি কনসেন্ট্রেট করি, হ্যাঁ, সেই জিনিসগুলোর ছবি দেবেন। ঠিক আছে। আপনি কোনো একটা মানে একটা মোবাইল বিক্রি করেন, একটা সুতির শার্ট বিক্রি করবেন, তাহলে সুতির শার্ট বিক্রি করার সময় আমাদের কনসেন্ট্রেশন পয়েন্টগুলো কী কী থাকে? ফোকাসিং পয়েন্ট, ফোকাসিং পয়েন্টে বলতে পারি, কনসেন্ট্রেশন পয়েন্টে বলতে পারি। একটা সুতির শার্ট কেনার সময় আমরা কোন কোন জিনিসগুলোকে ফোকাস করি? আমরা দেখি যে ডিজাইন। আপনি একটা ছবি তুললেন, ছবিতে মানে দেখালেন কি একটা ফ্রন্ট থেকে একটা ছবি তুললেন, যে সামনের ডিজাইনটা খুব সুন্দর, পিছনের ডিজাইনটা দেখালেন আরেকটা ছবিতে, পিছনের ডিজাইনটা খুব সুন্দর। ঠিক আছে, ডিজাইনটা দেখানো হইল। আপনি দেখাবেন সুতিগুলো খুবই কি ঘন, মানে অনেক ফেব্রিক্সগুলো সুতাগুলো পাতলা অথবা মোটা, কিন্তু কি কাপড়ের মানটা খুব ভালো। কাপড়ের মানটা বোঝানোর জন্য আপনি লাইটের অপোজিটে রেখে কাপড় রেখে ওখানে একটা ছবি তুলেন, তাহলে কাপড়ের মানটা আপনি বুঝতে পারতেছেন। যেটা দূর থেকে দেখালে মানুষ বুঝবে না। আপনি খুব লাইটের কাছে নিয়ে লাইটের অপোজিটে একটা কাপড়ের একটা ছবি তুলেন, তাহলে সুতোর বুননগুলো মানুষ দেখবে। ঠিক আছে। তারপরে ডিজাইন দেখালাম, কাপড়ের ফেব্রিক্সের কোয়ালিটি মানে কোয়ালিটি দেখালাম। তারপর বোতামগুলো দেখালাম, যে বোতামগুলো অনেক ভালো মানের, খুব কাছের একটা বোতামের মানে ছবি নিলাম। তো এরপরে এই টোটাল জিনিসগুলো আমি যা দেখাতে চাই সবগুলো আমি ছবির মাধ্যমে দেখাবো। আমি হেডিংয়ে যা যা বলবো আমি ছবির মাধ্যমে সেগুলো দেখানোর চেষ্টা করবো। খুবই ক্লিয়ার? তাহলে ছবিটা আমরা একটা দেবো না, কোনো একটা প্রোডাক্টে যখন আমরা উপস্থাপন করবো, সে ছবি হবে কয়টা? ছবি হবে 4-5টা, এবং সেই ছবিগুলোতে কি থাকবে? প্রত্যেকটা ছবির একটা একটা করে ফোকাসিং পয়েন্ট থাকবে। ফোকাসিং পয়েন্ট ক্লিয়ার? 4-5টা ছবি থাকবে, প্রত্যেকটা ছবির একটা করে ফোকাসিং পয়েন্ট থাকবে। মানে ছবিগুলো এমন হতে হবে যে ছবিটা কথা বলে। ছবি যদি কথা না বলে, তাহলে সেই ছবি হচ্ছে মরা ছবি। সেই ছবি দিয়ে মানুষের খুব একটা ইয়া হবে না, মানুষ খুব একটা আকৃষ্ট হবে না। ল্যাপটপের দূর থেকে একটা ছবি নিলে সেই ছবিটা একটা মরা ছবি, সেই ছবিটা কথা বলবে না। আর আমি ল্যাপটপটা ওপেন করলাম, ল্যাপটপটা ওপেন করে ল্যাপটপে একটা ভিডিও ছেড়ালাম, সেই ভিডিওর কোয়ালিটি অনেক ক্লিয়ার, তার মানে ছবিটা কথা বলে। ছবিটা কী বলতেছে? ইহা আপনার ভালো মানের ল্যাপটপ, এই ল্যাপটপটাতে ভিডিও চালানো যায় এবং সেই ভিডিওটা অনেক ক্লিয়ার হয়। ছবি কথা বলতেছে না? মানে প্রত্যেকটা ছবি দেখবে কি অর্থবহ ছবি, ক্লিয়ার? এবং মানুষের যতগুলো কনসেন্ট্রেশন পয়েন্ট থাকে, সে কনসেন্ট্রেশন পয়েন্টগুলোতে ফোকাস করে দিতে হবে। একটু বুঝে গেল? আচ্ছা, হেডিং গেল, ইমেজ গেল। ইমেজের পর হলো প্রোডাক্ট ডেসক্রিপশন। তো প্রোডাক্ট ডেসক্রিপশন আমরা কখনো লাইন বাই লাইন ওভারল্যাপিং করবো না, ইতিহাসের মতো করে, উপন্যাসের মতো করে কখনো লিখবো না। লিখবো হচ্ছে পয়েন্টের মতো করে। একটা পয়েন্ট লিখবো, দুইটা গ্যাপ দেবো, দুইটা স্পেস দেবো, আর একটা পয়েন্ট, আবার দুইটা এন্টার দেবো, আবার আর একটা পয়েন্ট। মানে জিনিসগুলো থাকবে এরকম।
একটা বুলেট একটা পয়েন্ট। এইভাবে থাকবে পয়েন্ট আকারে। আমি যদি পয়েন্টে লিখি ইহা একখানা ভালো মানের সুতির শার্ট, ইহা একখানা ভালো মানের সুতির শার্ট, অথবা ইহা 100% সুতি কাপড় দ্বারা তৈরি, 7টা শব্দ। এতগুলো শব্দ না লেখে আমি যদি বলি 100% কটন, তাই না? হয়ে গেল না? তার মানে মানুষকে অনেক বেশি কষ্ট দেওয়া যাবে না, যথাসম্ভব মানুষকে কষ্ট কম দিতে হবে। এই 7টা শব্দ পড়তে মানুষের একটু কষ্ট হবে না? তার লাইফ থেকে মূল্যবান একটা সেকেন্ড চলে যাবে না? ঠিক আছে, তো সেটা না করে আপনি যদি 100% কটনটা যদি লেখেন তাহলে তার মূল জিনিসটা তো বোঝা যাচ্ছে। তাহলে মানুষকে যত কম শব্দে যত বেশি জিনিস বোঝানো। কারণ মানুষ যখন কাগজে কোনো কিছু পড়ে, আমরা কি অনেক মনোযোগ সহকারে উপন্যাস করতে পারি, অনেক বড় বড় ইতিহাস করতে পারি, ওগুলোতে আমাদের বোরিং লাগে না। কারণ ওখানে অন্য কোনো অপশন নেই। উপন্যাস বইতে কি ফেসবুক ইউজ করা যাবে না, বইতে কাজ করলে কোনো কিছু কাজ করবে না, বইতে কোনো বাটনও নেই, বাটন চাপার কোনো কিছু নেই। বা যখন আমরা মোবাইলে কোনো কিছু দেখি অথবা কম্পিউটার স্ক্রিনে কোনো কিছু দেখি, তখন আমাদের একটা মেন্টাল প্রেশার থাকে, মানসিক একটা তাড়না থাকে, আমাকে খুব দ্রুত পড়ে ফেলতে হবে। ঠিক আছে, কারণ বইয়ের দিকে যতক্ষণ তাকানো যায়, কম্পিউটার স্ক্রিনের দিকে আমাদের কি অত বেশি ভালোভাবে তাকানো, অনেকক্ষণ ধরে তাকানো যায় না। তো যার ফলে মানুষ চাই যত দ্রুত সম্ভব এটাকে কি বুঝে ফেলতে। তো সেই জন্য আমরা যখন কাগজে কলমে কোনো একটা কিছুকে উপস্থাপন করবো, লিফলেটে ব্রুশিয়ারে আমরা বিস্তারিত ইতিহাস লিখতে পারবো। যখন আমরা কম্পিউটারে কোনো কিছুকে উপস্থাপন করব, তখন যথাসম্ভব কম শব্দে এবং পয়েন্ট আকারে আমরা সেটাকে উপস্থাপন করব। এমনভাবে জিনিসটাকে আমরা উপস্থাপন করব যেন টোটাল ডেসক্রিপশনটা পড়ে বুঝতে মানুষের সময় লাগে বড়জোর 5 সেকেন্ড। বুঝতে পারছি? এই 5 সেকেন্ডের মধ্যে আমরা মানুষকে যেটা বুঝাবো সেটা হচ্ছে ইহা কি, ইহা কেন স্পেশাল, ইহার কত সুন্দর, এবং ইহা কি কেন আপনার জন্য দরকারি। এই টোটাল জিনিসটা বুঝতে আপনাকে কতক্ষণের মধ্যে বুঝে ফেলতে হবে? 5 সেকেন্ড। 5 সেকেন্ডের বেশি সময় যদি হয়, ওই মানুষটা যে বুঝবে সে যদি 5 সেকেন্ডের বেশি সময় হয়, তাহলে সে আর পড়বে না। আমি বুঝতে পারছি? কারণ মানুষ স্বাভাবিকভাবেই কি অত বেশি পড়তে চায় না, খুব দ্রুত কোনো একটা কিছু বুঝে ফেলার চেষ্টা করে। তাহলে আমরা যে হেডিংটা লিখবো, হেডিংটা কী হবে? ইফেক্টিভ হেডিং। হেডিংটা তার দৃষ্টি আকর্ষণ করবে, ছবিটা দেখবে, ছবিটার দিকে তাকাবে সে 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড, তার মধ্যে একটা গ্রো হবে, তারপর সে ডেসক্রিপশনগুলো পড়বে। এই ডেসক্রিপশন পড়তে সময় নেবে সে মাত্র 3 সেকেন্ড। এই 3 সেকেন্ডের মধ্যে আমরা কি জাস্ট একটা করে পয়েন্ট লিখবো, লিখে মানে মূল যে বিষয়গুলো, সেই বিষয়গুলো একটা করে পয়েন্ট লিখবো। এখানে যতটা কোয়ালিটি আছে 5টা 6টা 7টা আমরা কি পয়েন্ট আকারে জিনিসগুলো লিখবো, যত কম শব্দে সেগুলোকে বোঝানো যায়। এরপরে কন্ট্যাক্ট। আচ্ছা, কোথায় আপনার যা যা লাগবে ওগুলো টোটাল ওটা সিটির মধ্যে দেওয়া আছে, যখন যা লাগবে তখন তা দিতে। আচ্ছা, এরপর আমরা লিখব কন্ট্যাক্ট। তাহলে দেখেন আমরা প্রথমে তাকে
আচ্ছা, আমরা কন্ট্যাক্ট বলতে কী দেবো? আমরা দেবো ফোন নাম্বার দেবো, তারপরে দেবো ওয়েব। কন্ট্যাক্টের মধ্যে এই দুইটা কন্ট্যাক্টে যথেষ্ট, অনেক বেশি কন্ট্যাক্ট দেওয়া যাবে না। ফোন নাম্বার দিতে হবে আর কি ওয়েবসাইট। আর ওয়েবসাইটের ভিতরে, ওয়েবসাইট যখন সে ক্লিক করবে, ওয়েবসাইটের মধ্যে ইমেল থাকবে, হোয়াটসঅ্যাপ থাকবে, ভাইবার থাকবে, তাই না? যত ধরনের কন্ট্যাক্ট আছে সব ধরনের কন্ট্যাক্ট দেওয়া যাবে। ফেসবুক লিঙ্ক, ইউটিউব লিঙ্ক, এই লিঙ্ক সেই লিঙ্ক, অনেক রকমের কন্ট্যাক্ট হয় না? কন্ট্যাক্ট বলতে আমরা কী কী? ফোন নাম্বার একটা কন্ট্যাক্ট, তাই না? ফোন নাম্বার, ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস, ভাইবার নাম্বার, তারপরে ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপরে হ্যাঁ ইউটিউব চ্যানেল, তাই না? সবগুলোই কন্ট্যাক্ট। তাহলে আমাদের যখন আমরা ইয়া করব তখন কি ভিজিবল থাকবে শুধুমাত্র ফোন নাম্বারটা আর ওয়েবসাইটটা। আর ওয়েবসাইটের মধ্যে গেলে সে বাকি সবগুলো পাবে। আমরা এমন ব্যবস্থা করবো যেন ওয়েবসাইটে ক্লিক করলেই একদম ফ্রন্ট পেজে সে আমাদের সব কিছু পাই। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের উপস্থাপনের প্যাটার্নটা হচ্ছে এটা: হেডিং, ইমেজ, প্রোডাক্ট ডেসক্রিপশন এবং কন্ট্যাক্ট। একটা প্রোডাক্ট ডেসক্রিপশন যখন আমি লিখব তখন কীভাবে লিখব? আমি হেডিংয়ে যে বিষয়গুলো বললাম সেগুলো আমি এখানে ব্যাখ্যা করব কীভাবে? আমি হেডিংয়ে মূলত বললাম তিনটা জিনিস আমি এখানে বুঝাইলাম। একটা হচ্ছে জার্মান টেকনোলজিটা তৈরি। তাহলে জার্মান টেকনোলজিটা তৈরি এটা নিয়ে আমি কিছু বলবো, একটা প্যারা লাগবো শুধু জার্মান টেকনোলজিটা তৈরি এটা নিয়ে। ঠিক আছে? এটা ইউনিক ডিজাইনের, কেন এটা ইউনিক ডিজাইন সেটা একটু করে বুঝাবো। এটা আরামদায়ক, কেন আরামদায়ক এটা একটু করে বুঝাবো। সুতির শার্ট, সীমিত স্টক। তাহলে আমি যা এখানে বলবো সেগুলো কি, সেগুলো নিয়ে আমি আলাদা আলাদা প্যারা করে এখানে বোঝাবো। মানে আমার হেডিংয়ের সাথে আমার ডেসক্রিপশনের একটা সামঞ্জস্যতা থাকবে। আচ্ছা, এখন দেখেন আমি এখানে যতটুকু বললাম, আমার ওই যে মূল ক্লাসগুলোতে আরও অনেক বিস্তারিতভাবে বলা আছে। আমি এখানে বললাম 1 ঘন্টা 1.5 ঘন্টা, বাট ওইখানে বলা আছে প্রায় 10 ঘন্টা। এখন শুধুমাত্র প্রোডাক্ট ডেসক্রিপশন শিখে আপনি কী করতে পারবেন? আপনি ফেসবুক মার্কেটিংও পারেন না, আপনি কোনো কিছু পারেন না, আপনি শুধুমাত্র একটা কাজে পারেন, প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে পারেন। তো প্রোডাক্ট ডেসক্রিপশন লিখে আপনি কী কাজ করতে পারবেন, কোথায় কাজ করতে পারবেন? মানে আপনি পুরো এসইও পারেন না, অন্য কোনো কিছু পারেন না, শুধুমাত্র প্রোডাক্ট ডেসক্রিপশন পারেন। আজকের ক্লাসটা আপনি করছেন, অন্য কোনো ক্লাস করার নেই। ঠিক আছে? শুধুমাত্র আজকের ক্লাসটা করে আপনি কী কাজ করতে পারবেন দেখেন। আমি যেটা দেখালাম
আমরা শার্টের একটা ইয়া করি, শাড়ি, পাঞ্জাবি, আমরা দেখি যে ওরা কীভাবে লেখছে। আমরা তো অনেকগুলো কৌশল শিখলাম, এখন আমরা দেখি যে এক্সিস্টিং যে কোম্পানিগুলো আছে যারা অনলাইনে বেচাকেনা করতেছে তারা এই ধরনের কৌশলগুলো ফলো করে কিনা, করলেও কতটুকু করে। দেখেন ওদের যে টাইটেলটা, ওরা বলছে ফুল স্লিভ ফর্মাল শার্ট। এটা কি সাধারণ হয়েছে নাকি অসাধারণ হয়েছে? অসাধারণ হয়েছে। মানে ফুল স্লিভ ফর্মাল শার্ট, এটা কি কোনো সাধারণ হেডিং নাকি অসাধারণ হেডিং? এটা একটা অসাধারণ হেডিং না? অনেক অনেক ক্রিয়েটিভিটি আছে না এখানে, অনেক চিন্তা ভাবনা গবেষণা করে এটা লাগছে না? আমি হেডিংয়ের মানটা বলতেছে, এই হেডিংটা কি অনেক ক্রিয়েটিভ, অনেক গবেষণা লব্ধ, অনেক অ্যাট্রাকটিভ হেডিং, নাকি একটা অতি সাদামাটা একটা হেডিং? হ্যাঁ, এটা কি এভাবে যতটুকু লেখছে এভাবে ঠিক আছে, নাকি এর চেয়ে আরও অনেক ভালোভাবে লেখার স্কোপ আছে? আরও অনেক ভালোভাবে লেখা যাবে কিনা? আচ্ছা, কীভাবে লেখা যাবে? এখানে বলছে ফুল স্লিভ ফর্মাল শার্ট, তাহলে এখানে কোনো গুণের কোনো তথ্য নেই। এখানে কি নেই, কোনো এই প্রোডাক্টটা যে একটা মানসম্পন্ন প্রোডাক্ট সেটা কিন্তু এখানে বলা নেই, সেটা নিয়ে কোনো ইনফরমেশন আমরা পাচ্ছি না। মান ফুল স্লিভ ফর্মাল শার্ট, এরকম হাজার হাজার ফুল স্লিভ ফর্মাল শার্ট বিভিন্ন কোম্পানির আছে, এখানে কোনো স্পেশালিটি নেই, কোনো গুণ নেই, কোনো ইমোশন নেই। হ্যাঁ, আমরা যেই জিনিসগুলো দেখলাম, আমরা এখন যে জিনিসগুলো দেখলাম একটা হেডিংয়ের কী কী গুণ থাকা উচিত। একটা হচ্ছে এটার ইনফরমেশন থাকবে, গুণের কথাগুলো বলা থাকবে, এটার স্পেশাল কেন সেটা বলা থাকবে, এবং এটার মধ্যে অনেকগুলো ইমোশন থাকবে, আমরা এক্সট্রা অনেকগুলো ইমোশন অ্যাড করবো। হ্যাঁ, এগুলোর বাইরে আরও যেগুলো বলছে সেটা হচ্ছে এক্সেপশনাল কোয়ালিটি থাকবে, মানে যেটা কি আনকমন একটা ক্যারেক্টার থাকবে, যেটা অন্য কোথাও থাকবে না। এরপর বলেছিলাম যদি এমন কিছু না থাকে তাহলে আমরা সেটা আর্টিফিশিয়াল ফ্লেভার অ্যাড করবো, ঠিক আছে, আর্টিফিশিয়াল কনসেন্ট্রেশন আমরা অ্যাড করবো। হ্যাঁ, তো এটার মধ্যে কোনো কিছু কি আছে, মানে আমরা যতগুলো এখন দেখলাম তার মধ্যে কোনো কিছু কি এটাতে আছে? এটা কি মানে খুব ক্রিয়েটিভ নাকি একটা সাদামাটা? এখন এটাকে ডেভেলপ করার উপায় আছে কিনা? এখন এটা যদি আপনি বলেন, আপনি যদি এই কোম্পানিকে যান যে তোমরা যেভাবে লেখো সেটা ভুল, এভাবে না লেখে তোমরা যদি এভাবে লেখো অনেক বেশি অ্যাট্রাক্টিভ হবে, তোমরা অনেক বেশি পরিমাণে সেল করতে পারবে। বুঝতে পারছি? আমরা আমাদের মতো করে যে হেডিংটা লিখি এটা অনেক বেশি অ্যাট্রাক্টিভ হবে না, এটা মোটেই অ্যাট্রাক্টিভ হয়নি। ছবি, ওরা ছবি দিয়েছে কীভাবে, একটা দুইটা, একটা ফ্রন্ট একটা ব্যাক, যেটা বলেছিলাম, একটা কি একদম বোতাম, একদম কাছ থেকে ছবি, একদম সুদেগুলো দেখা যাচ্ছে। বাট ওরা আরেকটা ছবি দিতে পারতো, যে এটা লাইটের অপোজিটে ধরে একটা ছবিকে ইয়ে করতে পারতো, তাই না, মানে সুতার বুননগুলো দেখার জন্য। তাহলে কনসেন্ট্রেশন পয়েন্ট ইয়া করে, তারপর হাতা, কলারের একটা ছবি দেওয়া যেত, খুব কাছ থেকে কলারের ডিজাইনটা দেখানো যেত। তারপর হাতের যে হাতাগুলা সেগুলো কেমন, সেগুলা, কারণ শার্টের যে কফটা এটা তো অনেক রকমের ডিজাইন আছে, এই ডিজাইনটা হ্যাঁ
অনেক ধরনের ডিজাইনের আছে। এটা যে একটা এক্সেপশনাল ডিজাইন সেটা বুঝতে পারতো। সেটা খুব কাছ থেকে একটা কলারের ছবি, কাছ থেকে একটা কফের ছবি, কাছ থেকে একটা বোতামের ছবি, উল্টা দিকে কি করে কাপড়ের বুননটা, মানে এটা যে খুব ভালো কাপড়, সুতির কাপড়। তো এই জিনিসটা আরও 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 4-5টা ছবি এখানে অ্যাড করা যেত না? আমি কি বুঝতে পারছি? ছবি, তাহলে এই ছবি ওরা যতটুকু দিচ্ছে তার চেয়ে আরও অনেক ভালোভাবে ছবিটা অ্যাড করার সুযোগ ছিল। এরপরে দেখেন পণ্যের বিবরণ, ফেব্রিক্স 100% কটন, সাইজ, তাহলে এগুলো তো সাইজ লেখা আছে, সাইজ এস, এম, এল, এক্সেল, এটা কোনো কোয়ালিটির কোনো তথ্য না, এটা হচ্ছে জাস্ট সাইজের তথ্য, এটার মধ্যে কোনো কোয়ালিটি নেই। সাইজ তো সাইজে আমরা নর্মালি কি আমার এল সাইজ হবে নাকি এম সাইজ হবে এটা তো পরে, এটা তো কোনো, এটা সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো তথ্য না। আমি যদি সিদ্ধান্ত নিই যে আমি শার্টটা কিনবো, তখন আমি দেখবো যে আমার কোন সাইজ লাগবে, ঠিক আছে? তো এখন এখানে মানে ফেব্রিক্স 100% কটন, শুধুমাত্র একটাই তথ্য। বাট আমরা যা শিখলাম আমরা ডেসক্রিপশন লেখা পারবো কি নিয়ে, আমরা যে জিনিসগুলো বলবো, গুণ, এটা কেন এক্সেপশনাল, কেন এটা কোয়ালিটিফুল, কেন এটা মানুষের ব্যবহার করা উচিত, এটা না কিনলে কেন তার জীবন ব্যর্থ, এই জিনিসগুলো কি থাকবে আমাদের ডেসক্রিপশনে থাকবে, ঠিক আছে? তো ফেয়ার অ্যান্ড লাভলি যখন বারবারই আসে, ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করতে করতে মানুষ কী হয়ে যায়, বোর হয়ে যায়। হ্যাঁ, তখন তারা কী করে নতুন একটা কিছু নিয়ে আসে, লাক্স সেভেন আর ফেয়ার অ্যান্ড লাভলি। সেই লাক্স সেভেন আমরা ইউজ করতেছি একদম ছোটোবেলা থেকে, ঠিক আছে? একদম বাপও ইউজ করছে, দাদাও ইউজ করছে, সে দাদার যুগ থেকে আসতেছে না লাক্স সেভেন। কিন্তু এটা ইউজ করতে করতে আমরা কিন্তু বোর হই না। কেন হই না? লাক্স সেভেন ছেড়ে গেতে অন্য সাবানে যাইও নেই। কেন যায় না? কারণ সে নিজেকে পুরাতন হতে দেয় না। হ্যাঁ, যেমন তিব্বত সাবান আগে যেরকম ছিল এখনও প্রায় সেরকম। হ্যাঁ, তিব্বত স্নো আগে যেমন ছিল এখনও প্রায় তেমন। হ্যাঁ, মানুষ ওগুলো ইউজ করতে করতে এরপরে অন্য ব্র্যান্ডে চলে যায়। বাট লাক্স কী করে, তাদের নিজেদের ইয়াটাকে নিজেরা প্রতিনিয়ত তারাকে আপগ্রেড করে কীভাবে, একবার বলতেছে তরমুজের ফ্লেভারে, আরেকবার বলতেছে এটা কি বিশ্বের সেরা সুগন্ধি নিয়ে। হ্যাঁ, আবার বলতেছে এই জিনিসটা আছে, আবার বলতেছে ওই জিনিসটা আছে, সেটা ফ্লেভার চেঞ্জ করে, সাইজ চেঞ্জ করে, প্যাটার্ন চেঞ্জ করে, অনেক কিছু চেঞ্জ করে, মানুষকে একটা ডিফারেন্ট একটা কি ফিলিংস দেয়। হ্যাঁ, এবং প্রতিবারই সেটার এক্সেপশনালি কি, ওই ফেয়ার অ্যান্ড লাভলি একবারে বলে কি মাল্টিভিটামিন, হ্যাঁ, আরেকবার বলে কি এটাতে এই আছে 7 দিনে ফর্সা, অনেক কিছু বলে, ঠিক আছে? তার মানে তারা প্রোডাক্টকে উপস্থাপন করতে জানে। বিষয়টা এমন না যে ফেয়ার অ্যান্ড লাভলি অতি কিছু, এই যে মাল্টিভিটামিন নাম আমাদেরকে যেটা দিচ্ছে সেটাও যে ফেয়ার অ্যান্ড লাভলি। হ্যাঁ, মেন্স ফেয়ার অ্যান্ড লাভলি, উমেন্স ফেয়ার অ্যান্ড লাভলি মূলত দুটোই একই জিনিস, ঠিক আছে? জাস্ট একটাতে দিচ্ছে একরকম ফ্লেভার, একটাতে আরেকরকম ফ্লেভার, জিনিসটা একই, হুবহু জিনিসটা সেম, জাস্ট এটাকে একটু রং মিশাইছে, এটা তো মিশাই নেয়। তাহলে মাল্টিনেশনাল কোম্পানিগুলো যেটা করে সেটা হচ্ছে কি তারা একটা প্রোডাক্টকে উপস্থাপন করতে জানে, এবং তাদের মধ্যে তারা ওইখানে যারা প্রোডাক্ট ডেসক্রিপশন নিয়ে কাজ করে তারা কি অনেক মাথাওয়ালা, তারা উপস্থাপন করতে জানে, এবং তাদের কোম্পানির যে প্রোডাক্টগুলো মানুষ কিনে মূলত এমন কোনো বিষয় নেই যে তাদের প্রোডাক্টটা অসাধারণ। তাদের অসাধারণ যেটা সেটা হচ্ছে তাদের প্রোডাক্ট ডেসক্রিপশনটাও অসাধারণ, প্রোডাক্টটা মোটেই অসাধারণ না, তাদের চেয়ে অনেক ভালো প্রোডাক্ট অন্য কোম্পানির আছে। আমি কি বুঝতে পারছি? তাদের একমাত্র ইয়ার কারণেই প্রোডাক্টের উপস্থাপনাই তাদের কি অসাধারণ। তো এই যে তারা যেভাবে এখানে লাগলো, তাহলে এখানে তারা লাগতো শুধুমাত্র 100% কটন, বাট এখানে আরও অনেক কিছু লেখার ছিল। এখানে প্রোডাক্টের গুণ লেখার ছিল, এটা এখানে এক্সেপশনাল সেটা লেখা ছিল, এটা কেন মানুষের কিনাটা প্রয়োজন এটা ছিল, এটা না কিনলে কী হবে, কিনলে কী সুবিধা হবে, না কিনলে কী অসুবিধা হবে, ঠিক আছে? সব কিছু এখানে কি বোঝানো যেত, মনের মাধুরী মিশিয়ে এখানে বোঝানো যেত। বাট যা প্রোডাক্ট ডেসক্রিপশন লেখছে সে অত ভালো জানে না, কারণ এই যে প্রোডাক্ট ডেসক্রিপশনে যে লেখছে সে তো কোম্পানির মালিক তো লেখা নেই, কোম্পানির মালিক তো প্রোডাক্ট ডেসক্রিপশনে লেখা নেই, ডেসক্রিপশনে লেখছে কে, যে কোনো একজন প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটার। এখন আপনি যদি asketli.com যান, যে দেখো তোমরা যেগুলো করতেছো এগুলো কি তোমাদের এগুলো হচ্ছে না, এগুলো হচ্ছে অনেক ভালোভাবে লেখা যায়। এই যে তোমরাও একটা প্রোডাক্ট ডেসক্রিপশন লেখছো, আমি এটার জন্য একটা প্রোডাক্ট ডেসক্রিপশন লিখে আনলাম। এখন আপনি চিন্তা করেন যে কোনটা ভালো, কোনটাতে মানুষ বেশি অ্যাট্রাক্টিভ। আপনার এটা দেখে যদি আমার একজন মানুষ কিনে, আমার এটা দেখে 20 জন মানুষ কিনবে, 30 জন মানুষ কিনবে। হ্যাঁ, এখন আপনি ডিসাইড করেন আপনি কী করবেন, সে মালিক কী করবে, মালিক চেঞ্জ করবে না,
ঠিক আছে? মালিক কি মানে সিদ্ধান্ত নেবে কিনা, ঠিক আছে? তো মালিক তাকে যা বেতন দেয় আপনাকে তার ডাবল 3 ডাবল বেতন দিয়ে আপনাকে রাখলে মালিকের কি কি মনে করবে? সে সে এটি কি মালিকের লস হবে নাকি লাভ হবে? কারণ ওই যে রাইটার আছে সেই রাইটার দিয়ে তার কি হচ্ছে না, তার বিক্রি হচ্ছে একটা। আপনি যদি জয়েন করেন তার বিক্রি হবে 20টা অথবা 30টা, তার মানে তার 20 গুণ অথবা 30 গুণ বেশি লাভবান আপনি তাকে করে দিতে পারবেন। আমি কি বুঝতে পারছেন? তাহলে এই যে ডেসক্রিপশনটা লিখে আপনি কি করতে পারেন, এই যে আজকের deal.com-এ কি আপনি জব করতে পারেন না? শুধুমাত্র তাদেরকে বোঝানো। এখন এতে আপনি যেভাবে বোঝাতে পারেন, সিটিজি শপে যতগুলো অনলাইন শপ আছে সবগুলো অনলাইন শপে আপনি জব করতে পারেন। অনলাইন শপ ছাড়াও আমাদের যে প্রত্যেকটা কাপড়ের শোরুম, ওয়েস্টেক, ক্যাটসাই, জেন্টাল পার্ক, সবার ওয়েবসাইট আছে না? সবার ওয়েবসাইটে সবাই সরাসরি প্রোডাক্ট সেল করে, ওয়েবসাইটের মাধ্যমে তারা প্রোডাক্ট সেল করে। আমি আরেকটা সাইট দেখাচ্ছি। আপনি খুব অবাক হবেন যে যতগুলো আপনি ই কমার্স সাইট দেখবেন, যতগুলো বিজনেস সাইট দেখবেন, সবার প্রোডাক্ট ডেসক্রিপশনটা আপনি ফলো করবেন। এখন থেকে আপনি ফলো করতে না চাইলে অটোমেটিক্যালি আপনার কি ফলো করে ফেলবেন, মানে জাস্ট অ্যানালাইসিস করে ফেলবেন। আপনি ইচ্ছে না করলেও অনেক সময় কি আপনি সে অ্যানালাইটিক্যাল দৃষ্টিকোণ থেকে দেখবেন যে এটা লেখা সঠিক হচ্ছে নাকি হয়নি, এখানে আরও কিছু লেখা দরকার ছিল নাকি দরকার ছিল না। আমরা মেন্সওয়্যারে দেখি, মেন্সওয়্যার শার্ট দেখেন, ওদের অবস্থা আরো খারাপ। একটা শার্ট দেখেন, এদের কোনো কার্যকরী কোনো হেডিং নেই। হেডিং দিচ্ছে কি শার্ট, খুব অসাধারণ একটা হেডিং নেই? কি বলেন, অনেক ক্রিয়েটিভ নেই? তারপর তাদের যে ডেসক্রিপশন, এখানে ডেসক্রিপশন ভালো আর মন্দ কি ডেসক্রিপশন যে নেই, ছবি আছে তাও একটা। প্রোডাক্ট ডেসক্রিপশন নিয়ে কোনো কিছু লেখা নেই। বলেন আপনি কি ইমপ্রেসড এই ছবিটা দেখে? কারো কি মনে হবে যে এই শার্টটা না গেলে জীবন ব্যর্থ? কিন্তু আমরা যদি লিখি, আমরা এটা নিয়ে অনেক ভালোভাবে লিখতে পারবো না? আমরা লিখে আমরা ম্যানেজমেন্টকে দেখাতে পারবো না যে দেখো তোমার যে তুমি এগুলো কাজ করাচ্ছ না করানোর ফলে তোমার কি সেল হচ্ছে এখন 1 টাকা, বাট আমি যদি তোমার কাজগুলো করি তোমার সেল হবে 20 টাকা। আমরা ম্যানেজমেন্টকে বোঝাতে পারবো না এইগুলো আরও ভালোভাবে করলে সে কীভাবে লাভবান হবে। তো ম্যানেজমেন্ট থেকে যদি আমি কি বলি যে তোমার যত প্রোডাক্ট ডেসক্রিপশন সবগুলো আমি লিখবো, অলরেডি যতগুলো লেখা আছে সবগুলোকে আমি কি রিনিউ করবো, আমাকে পার মান্থ 1 লাখ টাকা স্যালারি দিতে হবে। কোম্পানি যদি দেখে যে আপনাকে 1 লাখ টাকা স্যালারি দিলে কোম্পানির এক্সট্রা 10 লাখ টাকা প্রফিট হচ্ছে, কোম্পানি দেবে না? ঠিক আছে? তাহলে যতগুলো কোম্পানি প্রোডাক্ট সেল করে, অনলাইনে হাজার হাজার কোম্পানি, লাখ লাখ কোম্পানি প্রোডাক্ট সেল করে, বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের বাইরেও, সারা পৃথিবী জুড়ে। ঠিক আছে? তো সবগুলো কোম্পানিতে, যতগুলো কোম্পানি প্রোডাক্ট সেল করে, সবগুলো কোম্পানিতে আপনি প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটার হিসেবে আপনি জব করতে পারবেন। এই জবটাকে টেম্পোরারি জব নাকি পার্মানেন্ট জব? পার্মানেন্ট জব। কতদিন থাকবে এই জবটা? 1 মাস, 2 মাস, 6 মাস? কয় মাস? কোম্পানি যতদিন থাকবে। ঠিক আছে? তার মানে এই চাকরির কারণ কি, প্রোডাক্ট ডেসক্রিপশন সবগুলো লিখে ফেলছেন, তার দোকানে 30 রকমের প্রোডাক্ট আছে, সবগুলো লিখে ফেলছেন, কাজ শেষ। তার শোরুমে প্রতিদিন নতুন নতুন প্রোডাক্ট আসবে না? কারণ শোরুমে তো একটা কাপড়ের শোরুম, তার এখানে প্রতিদিন 4-5টা করে কালেকশন আসবে, প্রতিদিন 4-5 রকমের প্রোডাক্ট আসবে। পুরোনোগুলো সোল্ড আউট হয়ে যাবে, নতুনগুলো কি আসবে। আপনার কাজ হলো যেগুলো সোল্ড আউট হয়ে গেলে সেগুলো বাদ দেওয়া, মুছে ফেলা, এবং নতুন যেগুলো আসছে আপকামিং সেগুলোকে কি ইয়া করে দেওয়া। হ্যাঁ, তাহলে আমরা প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটার হিসেবে কাজ করে আমরা কোনো একটা কোম্পানির যে প্রফিট বাড়ে যেতে পারে, তার টোটাল সেলস বাড়ে যেতে পারে, এই ফিলিংসটা আপনাদের মধ্যে আসতেছে? ফিলিংসটা আসতেছে কিনা?
মানে আমরা কার্যকরীভাবে কোম্পানিকে বেনিফিট করে দিতে পারবো কিনা। আগের ক্লাসগুলো করার দরকার নাই, সামনের পরের ক্লাসগুলো মনে করেন আপনি করবেন না। আপনি যদি একটা ক্লাসে করছেন, এই একটা ক্লাস করে আপনার মধ্যে যতটুকু আপনি বুঝছেন, যতটুকু শিখছেন, একটুকু শিখে দিয়ে কোনো একটা কোম্পানিকে বেনিফিট করে দেওয়া যাবে কিনা, এবং সেটা কার্যকরী অর্থেই বেনিফিট। আমি যতটুকু বললাম, আপনি এটা সম্পর্কে আরও জানার জন্য কী করবেন, আমার 10 ঘন্টার যে ক্লাস আছে শুধুমাত্র প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং নিয়ে, আমি একটু আগে দেখেছিলাম 10 ঘন্টার ক্লাস, 5টা ক্লাস আছে। 5টা ক্লাসে কী বলছি, শুধু প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং এটা নিয়ে বলছি। আমার ক্লাসটা করেন, ওই 5 ঘন্টার 10 ঘন্টার ক্লাসগুলো করার পরে কি শুধু প্রোডাক্ট ডেসক্রিপশন নিয়ে আপনি একজন এক্সপার্ট হবেন। দেশি কোম্পানি বিদেশি কোম্পানি, দুই কোম্পানিতে আপনি সমানভাবে কাজ করতে পারবেন না। আপনার কাজের ফলে কোম্পানি বেনিফিট হবে না। আমাকে বুঝতে পারছেন? তাহলে আপনি যদি কোনো একটা কোম্পানিতে প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটার হিসেবে যদি জয়েন করেন, আপনার অন্য কোনো কিছু না জানলেও চলবে। আমেরিকার প্রেসিডেন্ট কে সেটা আপনি জানেন না, তাতে কোনো অসুবিধা আছে? যেটা জানার সেটা আপনি জানেন, দুনিয়ার কোনো কিছু আপনি জানেন না, কোথাও কোনো সমস্যা আছে? আপনি যোজন বিয়োজন করতে জানেন না, সমস্যা আছে? A+B হোল স্কয়ার সমান কি জানেন না, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, যেটা জানার সেটা জানলেই হবে। তাহলে ওরা মানে অনেক টাকা ইনভেস্ট করতেছে, কোম্পানির যে মালিক অনেক টাকা ইনভেস্ট করতেছে, অনেক কিছু করতেছে, কিন্তু আশানুরূপ তারা কি ফিডব্যাক পাচ্ছে না, এবং না পাওয়ার যে কারণটা সেটা মালিকও সেটা বুঝতেছে না। আপনি যদি তাদেরকে উপস্থাপন করেন যে দেখো এই শার্টটা এরকম, এটার জন্য আমি একটা ডেসক্রিপশন লিখে আনছি, দেখো এরকম, এখন তুমি একজন কাস্টমার হিসেবে দেবো, তুমি কোনটা কিনবে, কোনটা মানসম্মত, কোনটা দিয়ে বেশি সেল হবে। তাহলে আমরা এই প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটার হিসেবে মানে প্রথমে যেটা আমরা প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং যে জন্য শিখলাম সেটা হচ্ছে ফেসবুকের কাজ করার জন্য, ফেসবুকে প্রোডাক্ট ডেসক্রিপশন দেওয়ার জন্য। তো ফেসবুকে আমরা যতটুকু শিখলাম ফেসবুকের জন্য, ওটুকু দিয়ে আমরা ফেসবুকে কাজ করতে পারবো। আমরা যে কোনো বাংলাদেশের যে কোনো কোম্পানিতে প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটার হিসেবে কাজ করতে পারবো, ঠিক আছে? আবার বাংলাদেশের বাইরের যে কোনো কোম্পানিতেও প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটার হিসেবে কাজ করতে পারবো না? আমরা এখন দেখলাম দেশের মধ্যে আমরা অনেকগুলো কোম্পানিতে আমরা কি কাজ করতে পারি। এবার আমি দেশের বাইরে যাই, দেশের বাইরের কাজগুলো পাওয়ার জন্য আমি আপওয়ার্কে যাই। এবার কথা শুনুন কেন? আমরা এখানে কাজগুলো খুঁজি, ফাইন্ড জব, কী লিখবো, প্রোডাক্ট ডেসক্রিপশন। আচ্ছা, আমরা দেখি যারা প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটার তারা কেমন স্যালারি পায়। প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটার যারা তারা কেমন স্যালারি পায় আমরা একটু দেখি। প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটার পাকিস্তানের ও স্যালারি পায় পার আওয়ার $22। তাকে $22 কেন বুঝতে পারতেছেন? কারণ সে একটা পোস্ট করলে 22টা বিক্রি হয়, জাস্ট ধরে নিলাম। এবং পাকিস্তানের এফআই পার আওয়ার $13, ফিলিপিন্সের এফআই পার আওয়ার $34, ইউনাইটেড স্টেটসের পার আওয়ার $16, পাকিস্তানের পার আওয়ার $13, ইন্ডিয়ান $5, ইন্ডিয়ান $11, ফিলিপিনের উপায় $16, উপায় $6,
ও পায় $4। ঠিক আছে, তাহলে পার্থক্য বুঝতে পারতেছেন? কেউ পাচ্ছে $4, কেউ পাচ্ছে $34। পার্থক্যটা কি? একজনে কোনো রকমের লিখতে পারে, আরেকজনে মনের মাধুরী মিশিয়ে লিখতে পারে। ঠিক আছে, পার আওয়ার $4, $6। ও পায় পার আওয়ার $85। সাবাস। সেলস লেটার, ইমেল অ্যান্ড প্রোডাক্ট ডেসক্রিপশন কপিরাইটের, পার আওয়ার $85। রাশিয়ান এ বেটা পায় $40। ইউক্রেনের এ পায় $65, $30। ও পায় $4। তাহলে আমরা $4 দেখতেছি, $65 দেখতেছি। পার্থক্যটা বুঝতে পারছেন? তাহলে বিষয় রয়েছে আপনার কাজের ফলে কোম্পানি কতটা অর্থবহ পাবে, কোম্পানি বেনিফিট হবে, সেটার উপর ডিপেন্ড করবে আপনি কতটা স্যালারি পাবেন। ঠিক আছে, কোম্পানি যদি আপনাকে স্যালারি বেশি দেয় তাহলে নিশ্চিতভাবে সে এমপ্লয়ির মাধ্যমে কোম্পানি অনেক বেশি লাভবান হচ্ছে। এবার আমরা কাজগুলো দেখি যে আপনি শুধু প্রোডাক্ট ডেসক্রিপশন নিয়ে আমি কী পরিমাণ কাজ পাবো। ফাইন ফ্রিল্যান্সারের পরিবর্তে আমি ফাইন জব দিই। কয়টা কাজ আমরা দেখতে পাচ্ছি এখানে? কাজের সময়টা তো এখানে চলে আসে। আমরা কয়েক হাজার চাকরি পাচ্ছি। ক্রিয়েটিভ রাইটার ইজ নিডেড ফর দ্য প্রজেক্ট, ওয়েব ডিজাইন, SEO, Amazon product review, need a video to take, need help to write a professional description about my new company, beauty product distributor। আমাদের আবুল কসমেটিক্স এটা অ্যাড্রেস আছে, আমরা এটা ধরে নিতে পারি। আমাদের আবুল কসমেটিক্স সে কী করছে, আপুয়াকে একটা বিজ্ঞাপন দিচ্ছে যে সে আবুল কসমেটিক্স তৈরি করে এবং তার কসমেটিক্সগুলো বিক্রি করার জন্য কি একজন প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটার তার দরকার। Sales writer needed, ongoing monthly work for new small business website, Amazon product importing expert, need article writer for bodybuilding business। ওরা বডিকে বিল্ড করে দেবে, মানে বডিকে বানিয়ে দেবে। কেমন বানাবে? বডিকে বানিয়ে দেবে কেমন বানাবে? মানে কোম্পানিটা কিসের? জিমনেশিয়াম। ওই জিমনেশিয়ামের প্রচার করার জন্য আপনি কি মানে আর্টিকেল রাইট করবেন তাদের জন্য। রিরাইট প্রোডাক্ট ডেসক্রিপশন ফর শপিফাই স্টোর। একটা স্টোরের জন্য আপনি কি প্রোডাক্ট ডেসক্রিপশন লাগবে। সিকিং ক্রিয়েটিভ অ্যান্ড নলেজ সুইমওয়্যার ডিজাইন। আচ্ছা, ফ্রিল্যান্স ক্রিয়েটিভ রাইটার্স, প্রোডাক্ট রিভিউয়ার্স রিকোয়ার্ড, product description needed. I am looking for product description that are 100 words long each, SEO compatible for my site. Love to play with you.com. Some product এই যে তার ওয়েবসাইটের নামটা দিয়েছি। দুটো থেকে কেটে গেল। তাহলে মোটামুটি প্রোডাক্ট ডেসক্রিপশন কাজটা বুঝতে পারছেন।
প্রোডাক্ট ডেসক্রিপশন কাজটা করে আমাদের ক্যারিয়ারটা বুঝতে পারছেন? ক্যারিয়ারটা কোথায়? দেশের কোম্পানিতে প্লাস দেশের বাইরের কোম্পানিতে। ঠিক আছে? এই যে প্রোডাক্ট ডেসক্রিপশন লেখার জন্য তো অনেক কিছু জানতে হবে। কী জানতে হবে? আমি আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা ফলো করা, শুধুমাত্র এই ক্লাসটা ফলো করলে আপনি কি একটুকু আপনি যতটুকু শুনছেন, যতটুকু বুঝছেন, একটুকু দিয়ে কাজটা শুরু করা যাবে। বাকি আর কোনো কিছুর দরকার নেই। যদি আপনি চান আমাদের 10 ঘন্টার যে প্রোডাক্ট ডেসক্রিপশনের লেকচারগুলো, ওই লেকচারগুলো দেখতে পারেন, তাহলে আরও ভালোভাবে এই জিনিসগুলো বুঝতে পারবেন। বাট যতটুকু বুঝছেন একটুকু দিয়ে আপনি সরাসরি কাজ শুরু করতে পারবেন। আপনি বলবেন যে আমি দুনিয়াতে কিচ্ছু জানি না। কী জানি? শুধু কি জানি? আমি প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে জানি আর দুনিয়াতে কোনো কিছুই জানি না। ঠিক আছে? তাহলে আপনাকে কাজ দেবে। যদি আপনি বলেন যে আমি এটাও জানি, সেটাও জানি, আমেরিকার প্রেসিডেন্টকে সেটাও জানি, হ্যাঁ, তাহলে তুমি এত কিছু জানো, তাহলে তুমি প্রোডাক্ট ডেসক্রিপশনটা কী জানো? ঠিক আছে? মানে যখন যে কাজের জন্য উপস্থাপন হবেন আপনি সেটা ছাড়া দুনিয়ার কোনো কিছুই জানেন না। ঠিক আছে? তার মানে আপনার জ্ঞান সব কিছু ওঠে নিয়ে, তাহলে বাইরে আপনাকে মূল্যায়ন করবে। তাহলে বলেন আজকে আমি যতটুকু বুঝালাম, যতটুকু ক্লাস নিলাম, এটুকুর মধ্যে আপনাদের কারো কোনো কোশ্চেন করেন? আমরা আগামী ক্লাসে শিখবো। আমরা কিন্তু ফেসবুকে আছি, আমরা ফেসবুক থেকে প্রোডাক্ট ডেসক্রিপশনে যাইনি। আমাদের প্রোডাক্ট ডেসক্রিপশন আমরা আলোচনা করছি কি জন্য? ফেসবুকের জন্য। ফেসবুকে আমরা প্রোডাক্ট ডেসক্রিপশনগুলো কীভাবে লাগবো, এই যে ফেসবুকের মধ্যে ফেসবুকের যে ইনফরমেশন কি কোম্পানি পেজের এই ডেসক্রিপশনগুলো কীভাবে লাগবে সেটাই আমরা আজকে ক্লাসে আলোচনা করলাম। ঠিক আছে? আমরা আগামী ক্লাসে আলোচনা করবো আর্টিকেল নিয়ে। আমরা ইনফরমেশন পেজ কীভাবে তৈরি করব এবং সেখানে আমরা আর্টিকেলগুলো কীভাবে লিখবো। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আগের ক্লাস। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।